আজকে 14ই মে 2026। আজকে আমরা সিমলা থেকে রওনা দিলাম কাসলের পথে। আমি সিমলা থেকে বেশ কিছুটা বেরিয়ে এসে তারপরে ভিডিওটি শুরু করলাম। তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা দেখছিলাম। মানে মনে হচ্ছিল না যে ভিডিওতে আর কিছু বলি, এত সুন্দর প্রাকৃতিক শোভা। মানে দূরে দেখা যাচ্ছিল পুরো বরফাবৃত পাহাড়ের সারি, আর তাছাড়া রাস্তার দুধারে এত সুন্দর ফুলের গাছ। এক নাম না জানা বেগুনি রঙের একটা ফুল ফুটে রয়েছে রাস্তার দুপাশে, বিভিন্ন জায়গাতে খুব সুন্দর লাগছে। আর সিমলা থেকে কাসলের দূরত্ব 207 কিলোমিটার। মোটামুটি ঘন্টা 5 সময় লাগবে, মানে 5 থেকে 6 ঘন্টা তো সময় লাগবেই। তবে রাস্তায় আমরা বেশ কয়েকটা স্পট আছে, যেমন সুন্দরনগর লেক আছে, তারপরে পানদ ড্যাম আছে, পানদ ড্যাম হয় না, তো পানদ ড্যাম আছে, তারপরে আরও 2-1টি ছোটোখাটো স্পট আছে, সেগুলো একটু দেখে নেব। তারপরে লাঞ্চের জন্য দাঁড়ানো হবে। কাজেই মনে করা যেতে পারে যে বিকেলবেলা আমাদের পৌঁছতে 5টা বাজবে। আর আজকে আমরা রওনা দিয়েছি একটু দেরিতে, মানে প্রায় 11টা বেজে গেছে। আসলে আমার আজকে সকালবেলার থেকে একটু শরীরটা খারাপ হয়েছিল। আমরা যে হোটেলটিতে রয়েছি, মানে সিমলাতে যে হোটেলটিতে ছিলাম আমরা, কিন্তু হোটেলটি আমাদের খুব একটা পছন্দ হয়নি। মানে খারাপ হোটেল বলবো না, ওই মোটামুটি চলনসই বললে যা বোঝায়। তবে রান্নাবান্নার কোয়ালিটি খুব যে একেবারে ভালো তা নয়, সেটি খেয়েই আমার গণ্ডগোলটা হয়েছে। তো আজকে সকাল থেকে বেশ ওষুধ খেয়ে অনেকটা ম্যানেজ করে তারপরে এখন রওনা দিয়েছি। আর আপনারা রাস্তার শোভা দেখছেন, অপূর্ব সুন্দর, দেখতে থাকুন। এবং এইভাবে আমরা কাসল পৌঁছাই। মাঝে মাঝে একটি জনপদ আসছে, সেগুলোও খুব সুন্দর, পাহাড়ি জনপদ, বেশ ভালো লাগছে। এই যে দেখুন এই বেগুনি ফুলের গাছগুলো কি সুন্দর। এই গাছগুলো আর কোথায় দেখেছিলে বলো তো এই ফুলগুলো? এই ফুলগুলো দেখেছিলাম আসামে গেছিলাম, যখন উত্তরাখণ্ডে দেখেছিলাম। আসলে এই ফুলগুলো ফোটেই হচ্ছে এই মে মাসে। আমরা মে মাসেই গিয়েছিলাম আসাম, ছিলাম উত্তরাখণ্ড। এই জন্য রাস্তার শোভা একেবারে দ্বিগুণ করে দেয় এই ফুল গাছগুলো। আর কি অসাধারণ পাইন গাছের সারি দেখো, দারুণ, প্রচুর পাইন গাছ। এই দুপাশে যা গাছ দেখছেন সব পাইন। বেশ অনেকটা পথ একটানা চললাম, প্রায় 3-3.5 ঘন্টা। এখন আমরা এসে নেমেছি জারোল বলে একটা জায়গায়। এখানে হোটেল রাজা ভেজ অ্যান্ড ননভেজ রেস্টুরেন্ট। এইখানে আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা। অনিন্দর তো শরীর খারাপ, তাই কিছুই খাবে না। আমি তাই জন্য একটা চিকেন চাউমিন নিয়েছি। মোটামুটি খাবার, খুব আহামরি কিছু না, তবে খুব বড় একটা রেস্টুরেন্ট। এখানে প্রচুর বিখ্যাত মানুষ এসছেন, আর মনে হয় এখানে জিনিসপত্র ফ্রেশই পাওয়া যাবে, কারণ এত মানুষ আসছেন, বাসি জিনিস পাওয়া যাবে বলে মনে হয় না। আমরা আবার রওনা দিলাম কাসলের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব মোটামুটি 80-90 কিলোমিটার মতন বললেন। আর এখন কিন্তু অসম্ভব গরম, মানে দুপুরের দিকটাতে তো এত গরম লাগছে চিন্তা করা যায় না। আর এখানে তো পাহাড়ি অঞ্চলে গাড়িতে এসি চালানো হয় না, তার জন্য আরও কষ্ট হচ্ছে। বেশ গরম দুপুরের দিকটাতে। আপনারা যখন আসবেন, মানে যদি এইরকম সময়তে আসেন, তাহলে দিনের বেলার জন্য কোনো রকম আপনাদের গরম জামাকাপড় নিয়ে আসার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রাতের দিকে হালকা ঠান্ডা, সেই সময় কিছু সামান্য লাগতে পারে। এই দেখুন দূরে সুন্দরনগর লেক দেখা যাচ্ছে। কি সুন্দর লেক দেখুন, চারিদিকে পাহাড়, তার মাঝখানে কত সুন্দর লেক। ধীরে ধীরে চলতে রহিए, চলিए।
আমরা এখন এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটির নাম হলো পান্ডো। বিয়াস নদীর উপরে এই হলো পান্ডো ড্যাম। পান্ডো ড্যাম ক্রস করে এখানে একটি বগলামুখী মায়ের মন্দির আছে, আর সেই বগলামুখী মায়ের মন্দিরে রোপওয়ে করে যাওয়া যায়। এই দেখুন, এই বিয়াস নদী, ওই দিকে পান্ডো ড্যাম, আর এই যে দেখুন এই নদীর উপর দিয়ে এই রোপওয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগে দেখতে। রোপওয়েটি ওই পর্যন্ত যাবে, তারপর ওইখান থেকে কিছুটা হেঁটে বগলামুখী মায়ের মন্দির পর্যন্ত যেতে হয়। এই রোপওয়েতে আসা যাওয়ার টিকিট পার হেড 400 টাকা করে, আর যদি শুধুমাত্র যান, অন্যভাবে যদি হেঁটে ফিরে আসেন, তাহলে পার হেড টিকিট হচ্ছে 250 টাকা। আপনাদের এটা দেখিয়ে রাখলাম, যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই রোপওয়েতে করে গিয়ে আপনাদের ইচ্ছা অনুসারে দর্শন করে আসতে পারেন। এই এত বড় একটা টানেল ক্রস করে আবার একটা টানেলে ঢুকছি। এত লম্বা লম্বা এক একটা টানেল, প্রায় 6-7টা টানেল পার করে এলাম। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো হয়েছে ঠিকই, যাতায়াতের অনেকই সুবিধা হয়েছে, কিন্তু প্রাকৃতিক ভারসাম্যের 12টা বেজে গেছে। মানে যেটাকে সমস্থিতিক ভারসাম্য, মানে আইসোস্ট্যাসি বলে, সেই আইসোস্ট্যাসির অবস্থা কিন্তু খুব খারাপ। যারা এটা বুঝবেন এই টার্মসটা, তারা নিশ্চয়ই বুঝবেন যে কি ভয়াবহ পরিণতির কথা আমি বলছি। এই আগে কিন্তু হিমাচল প্রদেশে, মানে এই মানালি বা এই সকল অঞ্চলে এত ধস পড়তো না। যখনই একটা টানেল তৈরি হচ্ছে, তখনই পাহাড়ের উপর থেকে তো ওজনটা কমে যায়, আর তার প্রভাবটা পড়ে অন্য জায়গায়। এত সুন্দর চারিদিক দিয়ে পাহাড় ঘেরা, আর পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, খুব সুন্দর লাগছে। পাহাড় তো সব জায়গায় পাহাড়ই, মানে হিমালয় তো একই হিমালয়, কিন্তু তবুও দেখুন, যখন আমরা দার্জিলিং, সিকিম এই সব দিকের যে হিমালয় দেখি, যেটা ইস্টার্ন হিমালয়, সেই হিমালয়টা হচ্ছে একেবারে হিমালয়ের নবীন অবস্থা। সেইখানে দেখবেন যে হিমালয়ের যে ভেজিটেশন, মানে গাছপালাগুলো অনেক লম্বা লম্বা গাছপালা, আর তারপরে সেখানে বৃষ্টি বেশি হয় বলে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। তারপরে সেখানে সবথেকে বড় কথা, জঙ্গলের ঘনত্ব, মানে ভেজিটেশনের ঘনত্ব অনেক বেশি। গ্রিনটা একেবারে ডিপ গ্রিন। আর এই যে হিমাচল প্রদেশে এখন আমরা এসেছি, এটা হচ্ছে পশ্চিম হিমালয়, হিমালয়ের পশ্চিম অংশ। এই পথ ধরে আরও কিছুটা এগিয়ে গেলে আপনি লেতে পৌঁছে যাবেন, এবং এই অঞ্চলটা হচ্ছে হিমালয়ের একেবারে প্রাচীন অংশ, মানে ওল্ডেস্ট মাউন্টেন যেটাকে বলা হয়। হিমালয়ের সবথেকে পুরনো অংশ হওয়াতে এই দিকটাতে ভেজিটেশনের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। ওই রকম বড় গাছের জঙ্গল আপনি পাবেন না, তারপরে অনেকটা জায়গা জুড়ে যে একেবারে ডিপ গ্রিন, সেই জিনিসটা পাবেন না। এখানকার অনেক জায়গাতেই দেখবেন পাহাড়ের মধ্যে ফাঁকা রয়েছে। আর তাছাড়াও দেখবেন যে এখানে বৃষ্টিপাত কম, এটাই হচ্ছে এখানে ভেজিটেশন কম হওয়ার কারণ। এখানকার পাহাড়ের উচ্চতা অনেক বেশি, কিন্তু ভেজিটেশনের পরিমাণ কিন্তু কম। দেখুন, এক হিমালয়েরই আমাদের দেশের বিভিন্ন অংশে তার বিভিন্ন ধরনের রূপ, কত ভালো লাগে। এই যে আমরা এখন চলে যাচ্ছি কাসলের দিকে, আর এই দিকে এই যে জায়গাটা, এইখানে এই দিক থেকে আসছে বিয়াস নদী, আর কাসলের দিক থেকে আসছে পার্বতী নদী। এই পার্বতী আর বিয়াস এখানে পরস্পরের সাথে মিলিত হচ্ছে। এই পাশ দিয়ে যে নদীটি যাচ্ছে, দেখুন, এটি হলো পার্বতী নদী। এই হলো পার্বতী নদী। এই নদী গিয়ে বিয়াসের সাথে মিশছে, বিপাশা নদীর সাথে। আর এই পার্বতী নদীর দুপাশে যে ভ্যালি, এটি হলো পার্বতী ভ্যালি।
নিচে আপেল গাছ, ये देखो सामने की अरे वाह, एप्पल, एप्पल ट्री है ना। एप्पल ट्री है। अनार, एप्पल, आड़ू, आड़ू, ये सारा अनार है, अनार, ये जो फ्लावरिंग हुआ है। अच्छा। हाँ। এই পার্বতী নদীর দৃশ্য উপভোগ করতে করতে যাবেন, কিন্তু তার সাথে সাথে এই হাইওয়ে থেকে কাসল পর্যন্ত রাস্তা ধুলো খেতে খেতে যাবেন। রাস্তার অবস্থাও খুব খারাপ, ভীষণ খারাপ এই রাস্তাটা। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। এই যে দেখুন, এই হলো কাসল যাওয়ার রাস্তা। এইরকম সরু রাস্তা, তার মধ্যে মাঝে মাঝেই আবার ভাঙাচোরা। কাসল পৌঁছানোর আগে এক জায়গায় দাঁড়ালাম চা খেতে, এক জায়গায় মানে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট। এখান থেকে আর কিছু দূরে কাসল। আর এই রেস্টুরেন্টের এই দেখুন, এইখানে যে জায়গাটি রয়েছে, এই জায়গা দিয়ে পার্বতী নদী, দূরে আপেলের বাগান, আনারের বাগান, কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। এইখানে দেখুন নিচে, এটা একটু ক্লোজ করে দেখাই। এইখানে দেখুন এগুলো সব আনার গাছ, মানে বেদানা গাছ। আমরা কাসল পৌঁছে গেলাম। এই জায়গাটি হলো কাসল মার্কেট। এইখানে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে, হোটেলও রয়েছে অনেক। আর আমরা থাকবো নদীর ধারে। আমরা এখন কাসলে এসে পৌঁছালাম। ঘড়িতে এখন সময় 7:23। এখনও দেখুন মোটামুটি আলো রয়েছে। আর এই যে দেখুন, এইখানে এই যে পার্বতী নদী, আর এই পার্বতী নদীর ওপারে আমাদের রিসর্ট। এই পথ দিয়ে আপনাদের নেমে যেতে হবে। আর এখান থেকে লাগেজ নিয়ে যাওয়ার জন্য আপনাদের পোর্টার নিতে হবে। সেই পোর্টার পার লাগেজ 50 টাকা করে নেয়। এই টাকাটি কিন্তু আপনাদের নিজেদেরই দিতে হবে। এইখান দিয়ে আমরা নেমে যাচ্ছি। নেমে গিয়ে এই যে ব্রিজটি দেখছেন সামনে, এই যে সামনে ব্রিজটি, এই ব্রিজটি পার করতে হবে। এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, আর এই নদীর উপর দিয়ে এই ব্রিজ। এই ব্রিজ পার করে তারপরে আমরা আমাদের রিসর্টে পৌঁছাবো। এই দেখুন এই পার্বতী নদী বয়ে যাচ্ছে, আর পার্বতী নদীর ধারে এই যে আলো জ্বলছে, এইখানে আমাদের রিসর্ট। আমরা কাসলে এসে এই যে রিসর্টটিতে এলাম, এই রিসর্টের নাম হলো ট্রিপি টাইপ রিভারসাইড রিসর্ট। তো এই রিসর্টে আমাদের যে রুমটি প্রোভাইড করা হয়েছে, দেখুন রুমটি, এই যে এই হচ্ছে দরজা। আমি দরজার সামনে থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি। এই দরজার সামনে থেকে এই দিকে এই কিং সাইজ বেড, আর বেডের সাথে যা যা দেওয়া থাকে সেগুলো আছে। এগুলো হচ্ছে দুটো টাওয়েল, এই দিকে একটি ব্র্যাকেট বা আলনা যাই বলুন সেটা আছে, এইদিকে একটা বেডসাইড টেবিল, আর এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিল। এইখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে একটি গ্লাস, টি কফির শেষে কয়েকটি, এবং এখানে 250 ml জলের বোতল। এখানে ডাস্টবিন। এইদিকে এই হলো বাথরুম, এইদিকে গিজার, এইদিকে আয়না, বেসিন, এদিকে স্নানের জায়গা। এই দিক থেকে রুমটা দেখুন। এই রুমটির সাইজ খুব একটা বড় নয়, কিন্তু রুমটি বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলি সবই রয়েছে। আর এই যে রুম থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে
এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী। এখন আর রাত্রিবেলায় দেখা যাচ্ছে না। এই যে বুবু এখানে বসে রয়েছে, এখানে অনেকেই বসে রয়েছেন। এখানে বসে আপনারা নদীর ধারে গল্প করতে পারেন, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরাও এখানেই চা খাবো, তারপরে ডিনার করব, সব কিছু এখানেই করব। আর এই হচ্ছে রিসর্টের পরিবেশ। এমনিতে এই দিকটা হচ্ছে ডাইনিং, এই দিকে হচ্ছে ওনাদের রিসেপশন। যখন আসছি তখন এত ভালো লাগছিল রাস্তায়, মানে দুপাশে তো অসাধারণ রূপ তার আর কি, মানে প্রচুর এখানে বেদানার গাছ। এখানে হচ্ছে কাসল হচ্ছে আনারের জন্য বিখ্যাত। খুব সুন্দর রাস্তা, রাস্তায় কোনো রকম সমস্যা হয়নি। 1-2 কিলোমিটার রাস্তা একটু খারাপ, কিন্তু ওটা খারাপ বলা চলে না। আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা ওই রাস্তায় খুবই অভ্যস্ত। কিন্তু এই রিসর্টের পরিবেশ খুব সুন্দর। রাত্রিবেলায় তো খুব ভালো লাগছে এখনও পর্যন্ত। পাশ দিয়ে পার্বতী নদী বয়ে যাচ্ছে, কুলকুল করে শব্দ। আর মাঝে মাঝে পাশে আরেকটি রিসর্ট আছে, এখানে পরপর অনেক রিসর্ট, গান বেজে উঠছে। কিন্তু ঠিক আছে, তখন একটু অন্যরকম লাগছে, কিন্তু যতক্ষণ না বাজছে ততক্ষণ কিন্তু এই রিসর্টের মানে কোনো জবাব নেই আর কি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এই রিসর্টটায় দোতলা রিসর্ট, 7খানা ঘর আছে, মানে ওই প্রাইভেট মতো, মানে কোনো ঘরে 3 জন থাকতে পারে, কোনো ঘরে 4 জন থাকতে পারে, কোনো ঘরে 2 জন থাকতে পারে, আর 4টে বোধহয় ডরমিটরি রুম আছে। খুব ভালো লাগলো। আমাদের যেহেতু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, সেই জন্য আমরা এতক্ষণে আমাদের ডিনারের অর্ডারও নিয়ে গেছে। আর এসে আমরা চা খেলাম, নদীর ধারেই বসে আছি, ঘুমানো পর্যন্ত এখানেই বসে থাকবো। আর সকালবেলায় দেখাবো এর অন্য রূপ, যেটা আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুটা দেখেছি। এইখানে বসে গল্প করে অনেকক্ষণ সময় কাটলো। এখন আমরা ডিনার করতে এলাম, এই ডাইনিং প্লেসটাতেই ডিনার করতে এলাম, কেননা ওইখানে বেশ ঠান্ডা লাগছে। এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু বুবুর ঠান্ডা লাগছে না, আমার লাগছে। আর আমি আজকে একটু ভাত খাবো, আজকে আর রুটি খাবো না। এখানে কি কি দিয়েছে এগুলো একটু বলো তো। এটা হচ্ছে আলু জিরা, ডাল ফ্রাই, আর এদিকে চিকেন, আর এদিকে রাইস। দেখা যাক কালকে সকালবেলায় এই পার্বতী নদীর ধারে কাসলের দৃশ্য কতটা দেখতে পারি। সারা রাত ধরে যদি এইরকম নদীর কুলকুল শব্দ আপনার কানে আসে, তাহলে কি অসাধারণ লাগবে একবার ভাবুন। আমরা এই যে জায়গাটিতে আছি কাসলে, অপূর্ব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। এই পার্বতী ভ্যালি, আর এখান দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, অপূর্ব। এই পাহাড় বেয়ে নেমে আসছে নদী, আর দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপড মাউন্টেনগুলো, পাহাড়ের ঢাল বেয়ে পাইনের সারি, খুব সুন্দর। আর ঠিক এই নদীর পাশেই এই রিসর্ট। এই রিসর্টটির অবস্থান এমন যে আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো ঘর থেকে এই নদীর শোভা দেখতে পাবেন। শুধু তাই নয়, যে আপনার মনে হবে যেন আপনি নদীর উপরেই রয়েছেন, ঠিক যেরকম আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর এইখান দিয়ে আপনি একেবারে নদীর পাড়ে নেমে আসতে পারেন। আমরা এই কাসলে একদিনের জন্য এসছি। এখন মনে হচ্ছে যে একদিন সময়টা খুবই কম। এখানে বেশ 2-3 দিন থাকলে সবচেয়ে ভালো। কারণ এখানে যেমন এই যে নদীর পাশে বসে থাকা, এটা যেমন একটা খুবই সুন্দর অভিজ্ঞতা,
ঠিক তেমনই এখান থেকে কিন্তু খুব ভালো ট্রেকিংয়ের জায়গা আছে। সবচেয়ে জনপ্রিয় যে দুটো জায়গা সেটাই আমি জানি, সেটা হচ্ছে তোষগ্রাম, খুব কাছেই সেই তোষগ্রাম, 2-2.5 কিলোমিটার যেতে হয়। আর একটা হচ্ছে ক্ষীরগঙ্গা, সেটা অবশ্য খুব কঠিন ট্রেকিং, 13-14 কিলোমিটার যেতে হয়। কিন্তু যদি আমরা যেতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে সময় নেই, এখনই আমাদের বেরিয়ে যেতে হবে। তো অপূর্ব লাগলো এই একটি দিন, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরবো। এবং এত ভালো লাগছে, কারণ এই যদি শীতকালে আসা যায় আমার মনে হয় আরও ভালো লাগবে, মানে অক্টোবর নভেম্বর মাসে, তখন এই স্নো পিকড মাউন্টেনগুলো তখন আরও ভালোভাবে উপভোগ করা যাবে। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর। কাসল থেকে এখন আমরা রওনা দিলাম মণিকরণের পথে। এখান থেকে দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছলাম মণিকরণে। এই মণিকরণ একাধারে শিখ এবং অপরদিকে হিন্দু ধর্মের অতি পবিত্র তীর্থক্ষেত্র। এখানে শিখ ধর্মের মণিকরণ সাহিব গুরুদ্বারা রয়েছে, আর তাছাড়া এখানে হিন্দু ধর্মের যে শিবের আখ্যান, মানে শিব এবং পার্বতীর মিলিত আখ্যানকে কেন্দ্র করে যে মন্দির গঠিত হয়েছে সেটিও অত্যন্ত উল্লেখযোগ্য। মণিকরণের উষ্ণ প্রস্রবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মণিকরণের গুরুদ্বারের এই পথ দিয়ে প্রথমে প্রবেশ করব। মণিকরণের গুরুদ্বার এইখান দিয়ে প্রবেশ করে তারপরে আমরা মন্দিরের দিকে যাব। মণিকরণের এই উষ্ণ প্রস্রবণের থেকে জল এসে পার্বতী নদীতে মিশছে, এখানে তার ধোঁয়া উঠছে। গুরু নানক একবার তার প্রধান শিষ্য মর্দানার সাথে এখানে আসেন। এখানে এসে তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়েন। গুরু নানক তখন মর্দানাকে বলেন যে কিছু রুটি তৈরি করতে। মর্দানা কিছু রুটি তৈরি করেন, কিন্তু রুটি সেঁকার জন্য যে আগুন দরকার সেই আগুন এখানে কোথাও পান না। গুরু নানক তখন এখানকার একটি শিলাখণ্ড তোলেন এবং সেই শিলাখণ্ডের থেকে উষ্ণ ধোঁয়া বেরিয়ে আসে, আর নিচ দিয়ে দেখা যাচ্ছে যে গরম জলের প্রবাহ। গুরু নানক তখন বলেন সেই গরম ধোঁয়ায় রুটিগুলিকে সেঁকতে। মর্দানা যখন রুটিগুলি সেঁকতে শুরু করেন তখন সেই রুটিগুলি তার হাত থেকে সেই গরম জলের মধ্যে পড়ে ভেসে যায়। গুরু নানক তখন ঈশ্বরকে বলেন যে ঈশ্বর, আমরা ক্ষুধার্ত, আমাদের এই রুটিগুলি যদি তুমি ফিরিয়ে দাও তাহলে আমরা এখান থেকে একটি রুটি তোমাকে দান করব। দেখা যায় যে তারপরে সব রুটি এখানে আবার এই জলের স্রোতের সাথে ফিরে চলে আসে। তারা এইভাবে ক্ষুধা নিবারণ করেন এবং এখানে এই যে লঙ্গরটি তৈরি হয়েছে এই লঙ্গরটি নাকি তারপরের থেকে চালু রয়েছে। এই যে এখানকার গুরুদ্বারা সাহিব এবং তার সাথে এই যে লঙ্গর, এই দুটিই অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। এইদিকে গুরুদ্বারা দর্শন করে তারপরে এই পাশে নেমে যাবেন উষ্ণকুণ্ডের দিকে। এই যে এখানে লেখা রয়েছে ওয়ে টু হট কেভ। হিমালয়ের এই অপরূপ প্রাকৃতিক পরিবেশে শিব এবং পার্বতী একত্রে ভ্রমণ করতে আসেন। ভ্রমণ করতে এসে তাদের এই জায়গাটা এত পছন্দ হয় যে তারা এখানে 1100 বছর অবস্থান করেন। আর এখানে তারা যখন ভ্রমণ করছিলেন সেই সময় পার্বতীর কানের দুল এখানে পড়ে হারিয়ে যায়। শিব তখন তার অনুচরদের বলেন যে সেই দুলটি খুঁজে নিয়ে আসতে, কিন্তু তার অনুচররা ব্যর্থ হয়। তা ব্যর্থ হওয়ার ফলে শিব তখন
প্রধান্বিত হন এবং তার তৃতীয় নয়ন তখন উন্মিলিত হয়, মানে তৃতীয় নয়ন জেগে ওঠে। আর শিবের তৃতীয় নয়ন যখন জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড লয় হওয়ার উপক্রম হয়, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে এক তাণ্ডব সৃষ্টি হয়। অন্যান্য দেবতারা তখন গিয়ে শেষনাগকে অনুরোধ করেন যে এই মণিটিকে খুঁজে বের করতে। শেষনাগ, যিনি পাতালে অবস্থান করেন, তিনি সেই সময় তার তপ্ত নিঃশ্বাস দিয়ে হিস হিস করে ওঠেন এবং তার সেই তপ্ত নিঃশ্বাসে এখানে তৈরি হয় উষ্ণকুণ্ড এবং সেখান দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। এই শেষনাগ তার পরবর্তীকালে এইখানে পার্বতীর মণিটি খুঁজে পান এবং তার থেকেই এই জায়গার নাম হয় মণিকরণ। এই মন্দিরে ভোগ হিসেবে ভাত নিবেদন করা হয়। ভক্তরা যখন এই মন্দিরে আসেন, মন্দিরের চত্বরেই চাল বিক্রি হচ্ছে কাপড়ের থলির মধ্যে, এবং সেই থলি নিয়ে সুতোর সাহায্যে গরম কুণ্ডে ডুবিয়ে রাখলেই 15 মিনিট পরে সেই চাল রূপান্তরিত হয়ে যায় ভাতে। তারপর ভক্তরা সেই ভাত নিয়ে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন এবং ওটাই প্রসাদ রূপে আপনাদের কাছে দিয়ে দেবেন। অপূর্ব সুন্দর এই মন্দিরের পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদের এই মন্দিরে আসলে। দেখুন, এখানে হাঁড়িতে করে চাল সেদ্ধ হচ্ছে। আবার একটি মতে বলা হয় যে মনু ঋষি, যিনি মানুষের সৃষ্টি করেছিলেন, তিনি এই স্থান থেকে সেই সৃষ্টিকর্ম শুরু করেন। সেই কারণে মনুর নাম অনুসারে এই স্থানের নাম হয় মণিকরণ। এই জল কিন্তু অসম্ভব গরম। আমরা এই কুণ্ডের সামনে দাঁড়িয়েছিলাম, পায়ে এসে জল লাগছে, একেবারে মানে পাপ যেন ফসকা পড়ে যাওয়ার মতন গরম, অসম্ভব গরম। আর এই কুণ্ডের জলে স্নান করলে বিভিন্ন রোগের উপশম হয়, যাদের বাতের কষ্ট রয়েছে সেই বাতের রোগ দূর হয়। আর মহারাজা জগৎ সিং পঞ্চদশ শতকে এই মন্দির এবং এই যে সুদৃশ্য দ্বার সেটি নির্মাণ করেন। তবে মণিকরণের এই মন্দিরটি 1905 সালের ভূমিকম্পে কিছুটা হেলে গিয়েছিল। এই পথে যেতে যেতে আপনাদের কাসল মার্কেটটি দেখাই। এই কাসল মার্কেটে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, খাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান, জামা কাপড়ের দোকান। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন দোকানপাটের মার্কেট। কাসলের একটা খুব বিখ্যাত ক্যাফে আছে, এটিএস ক্যাফে। আমরা এখন সেই এটিএস ক্যাফেতে যাচ্ছি। এই মূল রাস্তা থেকে এই পাহাড়ের ঢাল দিয়ে কিছুটা নেমে যেতে হয়, গাড়ি যাবে যেরকম আমাদের গাড়ি যাচ্ছে। এই দেখুন রাস্তা, এই নদীর ধারে এই ক্যাফে। এই রাস্তা ধরে নেমে যেতে হবে। এই যে ওপরে দেখছেন, এই ওপরের এখান থেকে আমরা নেমে এলাম। নিচে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তবে এখানে শুধুমাত্র এটিএস ক্যাফে নয়, আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেকগুলি ক্যাফে রয়েছে। এই নিচে নেমে গাড়িটি এখানে পার্ক করবেন, তারপরে নদী পার করে নদীর ওপারে ক্যাফেতে পৌঁছাতে হবে। চলুন দেখাচ্ছি। এই দেখুন, এইখানে আমরা নামলাম। এইখানে এই যে নদী, পার্বতী নদী বয়ে যাচ্ছে, আর এই নদীর উপর দিয়ে ওইখানে একটি ব্রিজ রয়েছে। ব্রিজ পার করে ওইখানটাতে এটিএস ক্যাফে। খুব সুন্দর দৃশ্য, পরিবেশটিও অসামান্য, প্রচুর পাইন গাছ এখানে। চলুন যাওয়া যাক। আমরা তো আসলে নদীর ধারেই ছিলাম, আমাদের কাছে জায়গাটা উপভোগ্য বটে, কিন্তু খুব যে একেবারে দেখে উরে বাবা হা কি সুন্দর তা লাগছে না। যেহেতু একদিন পুরোটা নদীর ধারে বসে চা কফি খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, মানে সব কিছুই করেছি ওইখানে। এত ভালো লেগেছিল ওই জায়গাটা সত্যিই সুন্দর। এই ব্রিজটা একটা নতুন ব্যাপার, যে এপার ওপার করবো একটা ব্রিজের উপর দিয়ে, সত্যিই ভালো লাগার। কিন্তু যারা একদম নদীর কাছে থাকছেন না, তাদের কাছে কিন্তু এই জায়গাটা অনবদ্য লাগবে, অনবদ্য। এখানে অনেকগুলি ক্যাফে রয়েছে, হোমস্টে রয়েছে, পার্ক আপ ক্যাফে, অ্যাশেরুট ক্যাফে, এটিএস ক্যাফে, বিভিন্ন ক্যাফে রয়েছে এখানে। এটিএস ক্যাফে অ্যান্ড স্টে, ফোন নাম্বারটা লক্ষ্য করুন। এই আমরা চলে এলাম
এটিএসে প্রচুর ভিড়। নদীর ধারে কত সুন্দর পরিবেশে এই ক্যাফে। এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ, খুব সুন্দর। প্রথমে আমরা আজকে একটা কিটক্যাট শেক নিলাম, একটাই নিয়েছি, দুজনে মিলে খাবো। ছবিটা যদি কেউ তুলে দিত দুজনের বেশি খুশি হতাম। দেখি কাউকে রিকোয়েস্ট করে পাই নাকি। আমরা শুধু স্টার্টারই নেব। আমরা স্টার্টারে আজকে নিয়েছি ওই চিকেন ললিপপ, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার খেয়ে দেখি কিরকম। ভালো করেছে, খুব ভালো করেছে। ভাই দাও, এটা বলতে ভুলে গেছি, শেকটাও দুর্দান্ত ছিল, দুর্দান্ত। দারুণ এনজয় করলাম। একটুখানি সময়ের জন্য এটিএসে এসেছিলাম। সত্যি বলছি, আপনারা যারা বলেছেন আমাদের, তাদের থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। অসাধারণ খাবার দাবার, যেমন সুন্দর চিকেন ললিপপ, তেমন ভালো হচ্ছে কিটক্যাট চকলেট শেক। চকলেট শেকটা তো পুরো ইয়াম, মানে মনে হচ্ছিল আরও খাই আরও খাই, বেশি খেলাম না। এই চকলেট শেকের দাম নিল 350 টাকা, আর চিকেন ললিপপ নিয়েছে 450 টাকা। আমরা কিন্তু কাসলে একটা দিন দারুণ সুন্দর কাটালাম। আর আপনাদের কাছে কেমন লাগলো কাসল এবং মণিকরণের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।